দেখুন, আমি আবার বলছি যে এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত। সামনে দুর্গাপুজো, এই রকম একটা উৎসবের মরশুমে যদি খবর আসে যে কেরলে একটা ভয়ঙ্কর অসুখ এসেছে যার মৃত্যুহার অত্যন্ত বেশি, কেরলেই সম্প্রতি ১৯ জন মানুষ মারা গেছেন, আর এই খবর শোনার পরের দিন শোনা যায় যে পশ্চিমবঙ্গে এই অসুখটিতে কোভিডের পর থেকে অন্তত ১৬ জন মারা গেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আশঙ্কা হয় বই কি, কিন্তু সত্যিই কি এই অসুখটাতে ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? কি কি বিষয়ে সতর্ক থাকলে এই অসুখটাকে এড়ানো সম্ভব? আমি পরিষ্কার বলছি, ভয় দেখাতে নয়, ভয় ভাঙাতে আমাদের এই পরের পর্বের আলোচনা। আমি প্রথমেই একটা প্রতিবেদন নেব যে এই অনেকে বাংলা করছেন মগজ খেকো অ্যামিবা, এটা কি? ব্রেন ইটিং অ্যামিবা যে শব্দবন্ধটা নিঃসন্দেহে আমার মতো অনেকেই এই প্রথমবার গত ৪৮ ঘন্টায় বা ৭২ ঘন্টায় শুনেছেন, সেই ব্যাপারটা কি? সত্যিই আতঙ্কের। আর সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গেও এই ছায়া আসতে পারে। দুজন অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আগে প্রতিবেদন। আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন? পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন? তাহলে সতর্ক থাকুন, কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলু খেকো অ্যামিবা, যে এককোষী অ্যামিবা কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ ১৯ জনের। ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে। কেরলে সংক্রমিত হচ্ছে যে রোগ, তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফ্যালাইটিস বা প্যাম, আর বাংলায় ছড়াচ্ছে গ্র্যানুলোমেটাস অ্যামিবিক এনসেফ্যালাইটিস বা জিএই। এই অ্যামিবিক ইনফেকশনটার দুটো নামে আমরা চিনি, একটা প্যাম প্রাইমারি অ্যামিবিক মেনিনজাইটিস, আর একটা গ্রুপ আছে যেটাকে বলি জিএই গ্র্যানুলোমেটাস অ্যামিবিক এনকেফ্যালাইটিস। প্যাম একটু অ্যাকিউট, জিএই একটু ক্রনিক প্রেজেন্টেশন। দুটোই ব্রেনকে অ্যাটাক করে ডেফিনেটলি, আমাদের ব্রেন প্যারেনকাইমা এবং মেনিনজেসের ইনফ্লামেশন করে। একই জায়গায় অ্যাফেকশন, শুধু সময়ের একটু পার্থক্য। তো ওই কমন সোর্স হলো ওই ব্যাক ওয়াটার, সল্ট ওয়াটার অথবা নর্মাল পন্ড বেদিংয়ের হিস্ট্রি থাকলেও কিন্তু এটা পাওয়া যায় অনেক ক্ষেত্রে। কি কারণে হয় এই রোগ? বিশেষজ্ঞরা বলছেন এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী নেগেলেরিয়া ফাউলেরি অ্যামিবা। কখনো কখনো অ্যামিবার আর এক প্রজাতি অ্যাকান্থামিবা থেকেও এই রোগ ছড়ায়। বিরল এই রোগে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা দেয়? জ্বর, সর্দি কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ। উপসর্গ সাধারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে। আমাদের যা লাস্ট ২-৩ বছরে আমরা প্রায় ২৫-২৬ জন রুগী পেয়েছি। যে আগে আমরা এগুলো হওয়া মানেই ধরে নিতাম ইজ ইকুয়াল টু ডেথ আর কি, প্রায় কেউই বাঁচতো না। এখন কিন্তু 30-40% রুগী মারা যাচ্ছে, কিন্তু সারভাইভ করলেও তাদের লং টার্ম প্রবলেম হচ্ছে। মাঝে মাঝে ধরুন রিল্যাপস করে, মাঝে মাঝে তার কিছু না কিছু নিউরোলজিক্যাল সমস্যা থেকেই যাচ্ছে। ন্যাচারাল ওয়াটারে স্নান করতে গেলে সেটা একটু বুঝে করা এবং ডাইভিং কম করা। হ্যাঁ, মানে আপনি গঙ্গায় ডাইভিং করছেন বা এগুলো, তাহলে চান্স বেশি থাকে। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০, কিন্তু গত ১.৫ বছরে শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ১২০ জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৬৯। মৃত ১৯ জনের মধ্যে যেমন ৩ মাসের শিশু আছে, তেমনি রয়েছেন ৫২ বছরের প্রৌঢ়। ডেফিনেটলি আমরা পোস্ট প্যান্ডেমিক, এই পোস্ট কোভিড এরাতে লাস্ট ৩ বছরে almost more than 25 cases registered in our institution, SSKM এবং বাংলা ইনস্টিটিউট অফ নিউরোলজি, এই সব ডিপার্টমেন্টগুলো একসাথে মিলে মোর দ্যান 25 কেসেস আমরা পাচ্ছি। কলকওয়ালি এটাকে সবাই আমরা ওই মস্তিষ্ক খেকো অ্যামিবা বলি। বেসিক্যালি এটা একটা প্রোটোজোয়াল অর্গানিজম, তারাই এই ঘটনাটা ঘটাচ্ছে। চিকিৎসকরা বলছেন মাটিতে কিংবা উষ্ণ মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি সেখানেই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েকদিনের মধ্যেই সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
ডক্টর যোগীরাজ রায় এবং ডক্টর সৌভিক দুবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ডক্টর দুবের কাছে আসবো, যে দেখুন আমি দেখছিলাম যে 3 মাসের শিশু থেকে 91 বছরের বয়স্ক মানুষ যে কেউ আক্রান্ত হতে পারেন, মৃত্যুহার এত বেশি, এবং সেটা জল থেকে কখনো নাক দিয়ে কখনো মুখ দিয়ে সাঁতারের সময় প্রবেশ করতে পারে এবং মস্তিষ্কে বাসা বাঁধছে, ব্রেন ইটিং অ্যামিবা। প্রথম কথা কি কি সতর্কতা প্রয়োজন, এবং তার থেকেও বড় কথা যদি পশ্চিমবঙ্গে বা এদেশে এই অসুখ থাকে এর আগে আমরা কেউই, মার্জনা করবেন, আমার ধারণা আমার সঙ্গে যারা আছেন বা দেখছেন তাদের অধিকাংশ মানুষই আমার মতো এই অসুখটার নামই শোনেনি। এইটা কেন? নমস্কার। নমস্কার। প্রথমে আমি দুটো কথা বলি। এই যে ব্রেন ইটিং অ্যামিবা, এই যে টার্মটা, এটা একটু মানে খুব প্যানিক তৈরি করে, খুব মানে ভয়ের আর কি টার্মটা, যেভাবে মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক খেয়ে নিচ্ছে এরকম ব্যাপারটা। এখন বলি সুমনদা, যেটা যে এই যে প্যারাসাইটেরা, এরা ঠিক ব্যাকটেরিয়া ক্যাটাগরিতেও পড়ে না, ভাইরাস ক্যাটাগরিতেও পড়ে না, আবার ফাঙ্গাস ক্যাটাগরিতেও পড়ে না। এরা প্যারাসাইট। এরা প্রধানত, এটা একটা গ্রুপ, এই গ্রুপটার মধ্যে প্রধানত 4টে এরকম 4 ধরনের 4টে প্রজাতির এরকম প্যারাসাইট আছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের রুট দিয়ে ব্রেনের মধ্যে যেতে পারে। এখন আপনি যদি, এবং এরা চিরকালই ছিল, আপনি যদি ইতিহাস জিজ্ঞাসা করেন, আমি বলবো এদের আইডেন্টিফিকেশান 1890-91-তে এদের আইডেন্টিফিকেশান। আচ্ছা। যদিও এই যে নেগলেরিয়া ফাউলেরি, এই যে টার্মটা যেটা নিয়ে কেরালে এখন হচ্ছে, কেরালাতে, এটা 1970 সাল নাগাদ, 1970-তে ম্যালকম ফাউলার, ওনার নাম অনুযায়ী এটাকে ফাউলেরিটা অ্যাড করা হয়। বাট নেগলেরিয়াটা অনেক আগের থেকেই, ওই 90s-এর প্রথম থেকেই এগুলো ছিল। এখন দুটোর মধ্যে অসুবিধা আছে। যোগীরাজদা যেটা বলছিলেন যে আমাদের এখানেও 25-26টা কেস এরকম ডিটেক্ট হয়েছে, IPGMR আমরা যেটা পেয়েছি, বাঙ্গুর ইনস্টিটিউটে দেবরূপ বলছিল। এখন ঘটনা হচ্ছে দুটো এক প্রজাতি নয়। কেরালা থেকে যেটা রিপোর্ট করছেন ওনারা, ডাক্তারবাবুরা, সেটা নেগলেরিয়া বলছে। তার সোর্স হচ্ছে যে সেটা কিভাবে ব্রেনের মধ্যে ঢোকে একটা অদ্ভুত উপায় সুমনদা, যেটা মানে খুবই ভয়ের। সেটা হচ্ছে যে এরা থাকে হচ্ছে, এরা অদ্ভুত ধরনের অপরচুনিস্টিক। মানে এরা যখন একটু হট হিউমিড ওয়েদারে, এরা মানে এদের বাঁচার জন্য খুব উপযুক্ত জায়গা, সেই টাইমটাতে এরা অ্যাটাক করে। বাদ বাকি আপনি যে ভাববেন যে উইন্টার সিজনে এরা মারা গেল, এরকম নয়। এরা তখন নিজেদেরকে গুটিয়ে একটা সিস্টের মধ্যে এরা নিজেদেরকে আবদ্ধ করে নেয়। এবার যে অ্যাটাকটা করে, এরা ট্রোফোজয়েড স্টেজে করে। প্রোফোস কথাটা নারিশ থেকে এসছে, মানে এই টাইমে এরা নিজেদেরকে নারিশ করছে। যে কোনো ধরনের হট হিউমিড ওয়েদার, ইভেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আপ হয় অ্যাভারেজের থেকে, তাহলে এরা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং এরা থাকে হচ্ছে এই পুয়ারলি ক্লোরিনেটেড যে ওয়াটারগুলো, তাতে করে রিভার, লেক, পন্ড, ফ্রেশ ওয়াটারে এরা থাকছে। এরা ডিরেক্ট ন্যাজাল রুট দিয়ে, নাক দিয়ে এরা ভেতরের দিকে ঢুকছে। কিন্তু আমরা যখন অত্যন্ত আমাদের খারাপ সময় কেটেছিল সুমনদা, পোস্ট কোভিড পিরিয়ডটাতে, মিউকর আপনারাও দেখিয়েছিলেন বারবার, ব্ল্যাক ফাঙ্গাস বলছিলাম, মিউকর মাইকোসিস, ওটা ছিল ফাঙ্গাস। মিউকর মাইকোসিসটা যখন ঢুকছিল, তারও সোর্স ছিল, অ্যাটাকের রুট ছিল হচ্ছে নাক। কিন্তু তার আমরা সাইন সিমটমগুলো না আগের থেকে বুঝতে পারছিলাম, যে নাক থেকে ব্ল্যাকিশ ডিসচার্জ হতো, নাকে কনজেশন হতো, সাইনোসাইটিস হতো ইনিশিয়াল স্টেজে, পরে ও চোখের পাশ দিয়ে গিয়ে ব্রেনে যেত। নেগলেরিয়ার ক্ষেত্রে কেরালাতে যে অসুবিধাটা, এটা ডেফিনেটলি নোজি এটার এন্ট্রি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা নার্ভ দিয়ে যাচ্ছে, অলফ্যাক্টরি নার্ভ দিয়ে, এটা কোনো লোকাল ব্রিচ করে না। ফলে আপনি যে দেখে বুঝবেন যে কারো রাইনোরিয়া হচ্ছে বা সর্দি লাগছে, জ্বর কাশি হচ্ছে, এটা খুব একটা থাকে না। এটা ডিরেক্টলি অলফ্যাক্টরি নার্ভ দিয়ে ব্রেনের ঠিক এই সামনেটাতে, আমরা ফ্রন্টাল লোব বলি আমাদের পরিভাষাতে, এখানে অলফ্যাক্টরি বাল্ব থাকে। অলফ্যাক্টরি বাল্বে গিয়ে এটা বাসা বাঁধে, অলফ্যাক্টরি বাল্ব থেকে ডিরেক্টলি ব্রেনে ঢুকে যাচ্ছে। এবং তারপরে যেহেতু সামনের দিকটা ফ্রন্টাল লোব থাকে, যোগীরাজদা বলছিলেন যে বিভিন্ন রকমের সাইন সিমটম, যদি বেঁচেও যান তারপরেও, একে তো হাই কেস ফ্যাটালিটি, খুব ফ্যাটালিটি রেট বেশি। আমি এই মৃত্যুহারের কথায় আসবো, ডক্টর যোগীরাজ রায়ের কাছে যাব। যে আমি একদম প্রথমেই দর্শকদের বলেছি ডক্টর রায়, যে এই অনুষ্ঠান কিন্তু ভয় দেখাতে নয়, ভয় ভাঙাতে। সামনেই মহালয়া, প্রচুর মানুষ গঙ্গায় তর্পণ করেন।
আপনাদের কেস স্টাডিতেও আমি দেখছিলাম যে একজন আক্রান্ত, তিনি গঙ্গায় শুধুমাত্র গঙ্গার স্নান করেন, এরম মানুষও আছেন। এখন আমার কাছে যেরকম ছুটির দিন মানেই হচ্ছে অন্তত 1 ঘন্টা সাঁতার কাটা। আমাদের ইন এনি কেস ধরুন গ্রাম বাংলায় প্রচুর মানুষ আজকেও পুকুর বা নদীতে স্নান করেন। সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের নদীমাতৃক রাজ্য, যার ফলে প্রচুর মানুষ বছরের পর বছর এই অভ্যেসটাই কিন্তু চালিয়ে গেছেন। তাহলে কি আপনারা বলছেন যে এখন এমন একটা পরিস্থিতি এই গঙ্গায় বা নদীতে বা সুইমিং পুলে যারা আমরা সাঁতার কাটি তাদের সেই অভ্যেস অন্তত কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত? একেবারেই নয়, কারণ আমরা যে এত পেশেন্ট পেয়েছি, প্রথমত হচ্ছে কেরালাতে কোনো কিছু এলেই সেটা আমি দেখেছি সারা ভারতবর্ষে হাইপ হয়ে যায়। আমরা কিন্তু আমাদের অনেক কেস বেরিয়েছিল এবং এগুলো অনেক নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়াতেও কিন্তু বেরিয়েছিল, আপনি খুঁজলে পাবেন। সুতরাং এটা কিন্তু কেউ জানে না যে আমাদের হচ্ছে না তা নয়। এবং আমরা অনেক মেডিকেল কনফারেন্সেও এগুলো নিয়ে আলোচনাও করেছি যে পশ্চিমবঙ্গে প্রচুর এই কেস পাওয়া যাচ্ছে। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে জল থেকে মানে স্নান করা বা গঙ্গা স্নান করা, আমার নিজেই তো গঙ্গার ধারে বাড়ি, এগুলো কোনো ইস্যুই নয়। আমরা যে কেসগুলো পাই তার মধ্যে হার্ডলি 10% লোক এই হিস্ট্রিটা দিয়েছে। এবং এই কথাটা আপনার বেশ পুরনো কিছুদিন ধরে এটা চলে আসছে যে এই স্প্রিংয়ে গিয়ে মানে ঝর্ণার জলে স্নান করলে হয়, ন্যাচারাল ওয়াটার বডিতে ডাইভ দিলে হয়, এই ধরনের যে কথাগুলো। তাহলে আমাদের যে 90% লোকের, যাদের আমরা কারোরই এই ইতিহাসটা পাচ্ছি না যে তারা কোনো জলে ডুবেছিল কিনা বা স্নান করেছিল কিনা পুকুরে, এরম ধরনের ইতিহাস আমরা খুব কম পেয়েছি। কিন্তু তাহলে বাকি শতকরা 90% বা 80% লোকের সেইগুলো হচ্ছে কি করে? এবং অনেক আমার কাছে এরকম লোক আছে যে, সরি আমি ইন্টারাপ্ট করছি, তার মানে আপনি বলছেন যে ট্যাপ ওয়াটার থেকে বা টিউবওয়েল ওয়াটার থেকেও এটা হতে পারে? এক্স্যাক্টলি কি থেকে হয় আমরা কিন্তু পুরোপুরি জানি না। এটা অ্যাডমিট করতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা কিন্তু জানি না, সবটা জানি না। তাহলে আমরা সব পেশেন্টকেই বুঝে ফেলতাম। আমরা কিন্তু প্রথমে বুঝতে গিয়ে রুগীদের ক্ষেত্রে প্রথম দিকে খুবই সমস্যায় পড়ছিলাম। পরে এখন যে কোনো লোকের যাদের এই মেনিঙ্গো এনকেফেলাইটিস ধরনের প্রেজেন্টেশন যাদের থাকে, যারা ওই ধরনের সমস্যা নিয়ে আছে, তাদের যখন স্নায়ু রস বার করি, সিএসএফ বার করি, প্রত্যেক ক্ষেত্রেই আমরা এখন এই টেস্ট করে দেখার চেষ্টা করি যে এটা আছে কিনা। মানে আমরা একটা ব্ল্যাঙ্কেট সার্চ করছি। ডক্টর রায়, অর্থাৎ কি থেকে হয় আমরা জানি না, কিন্তু হলে কি করে একজন মানুষ বা একজন ডাক্তারবাবু বুঝতে পারবেন? কি টেস্টের মাধ্যমে? সব থেকে বড় কথা, যেরকম ডক্টর দুবের সঙ্গে কথা হচ্ছিল যে প্রচুর অসুখের তো মানে একটা পূর্বাভাস থাকে, একটা লক্ষণ থাকে, আপনারা ডাক্তারি পরিভাষায় যাকে গোল্ডেন আওয়ার বলেন। আমি বলছি এই ক্ষেত্রে কি হলে একজন মানুষ এই অসুখটার হয় ডাক্তারবাবুর কাছে যাবেন বা সচেতন হবেন, কোনো টেস্ট করাবেন? লক্ষণ কি? দেখুন, এই রুগী জেনারেলি খুব অসুস্থ হয়ে যান খুব তাড়াতাড়ি। মানে মাথা ব্যথা, স্নায়বিক সমস্যার জন্য ভুল বকা বা অনেক সময় হয়তো কনসাসনেস গন্ডগোল হয়ে যায় এবং ঘাড় শক্ত হয়ে যায় এবং প্রচণ্ড জ্বর, এই ধরনের প্রেজেন্টেশনগুলোকে বলি আমরা মেনিনজাইটিস। তো এই ধরনের প্রেজেন্টেশনে যারা রুগী হয় তারা বাড়িতে থাকেন না, তারা জেনারেলি হসপিটালে চলে যান দেখাতে। এবং ডাক্তারবাবুদের কাছে এই কনসাসনেসটা থাকা দরকার যে আমরা এক্ষেত্রে যখন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখছি, মানে লাম্বার পাংচার বলে যে জিনিসটা আছে, আমরা পিঠে একটা সূচ ফুটিয়ে সেখান থেকে রস নিয়ে যে সিএসএফ দিয়ে ব্রেনের জিনিসগুলো দেখার চেষ্টা করি, সেটাতে একটু ভালো করে ফ্রি লিভিং অ্যামিবা, এদের একটা মুভমেন্ট আছে। মাইক্রোস্কোপে যখন দেখা হয় তখন এদের একটা টিপিক্যাল মুভমেন্ট আছে, যেটা দেখে এদেরকে মাইক্রোস্কোপিস্টরা বুঝতে পারেন, মাইক্রোবায়োলজিস্টরা ধরতে পারেন। তো সেই টেস্টিংটা আমাদের একটু চোখ খোলা রেখে করতে হবে এবং মাইক্রোবায়োলজিস্টদেরও অবগত থাকতে হবে। এইখানে ডক্টর রায়, আমার পরের প্রশ্ন থাকবে যে আপনি নিজেই বললেন, ডক্টর দুবেও বললেন যে চিকিৎসার সময় খুব কম পাওয়া যায়, এরা এত দ্রুত বিস্তার করে। কিন্তু আমি বলছি সেখানে এই যে ছুঁচ দিয়ে টেস্ট করার প্রক্রিয়াটা, এটা তো সময় সাপেক্ষ, এর রিপোর্টটা আসবে সেটাও যথেষ্ট সময় সাপেক্ষ। তাহলে তো গোল্ডেন আওয়ার এমনিতেই অনেকটা পার হয়ে যাচ্ছে। মানে আমি একেবারে সাধারণ বুদ্ধিতে আপনাকে বলছি। একদমই না, না না, আপনি শুনুন, এটা একদমই না। সিএসএফ টেস্ট করতে জাস্ট একটা ডিসিশন নিতে হয় যে আমাকে সিএসএফ করতে হবে এবং আমরা পিঠে সূচ দিয়ে আমরা ওটা দেখতে পারি। এই টেকনিক আমরা যে কোনো মেডিসিনের লোক জানে এবং তারপরে সেখান থেকে আমাদের ল্যাবের সঙ্গে কোঅর্ডিনেট করে দেখা। এটা টেস্ট করতে আমাদের হার্ডলি, আপনি গোল্ডেন আওয়ার যদি বলেন তাহলে আমাদের হার্ডলি 2 ঘন্টার মধ্যেই এটা পুরোটা করা সম্ভব।
আচ্ছা, আমি আবার আসবো, কিন্তু দ্রুত একবার আপনারা যেহেতু কেস স্টাডিগুলো বলছেন, আমি দ্রুত এই অসুখে আক্রান্তদের কেস স্টাডি নিয়ে আমার পরের প্রতিবেদনে যাব। ঘিলু খেকো অ্যামিবা আতঙ্কের নতুন নাম। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এককোষী অ্যামিবার এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন অনেকে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে, আর যাঁরা বেঁচে ফিরেছেন তাদেরই একজন হলেন হুগলি শ্রীরামপুরের বাসিন্দা প্রবীর কর্মকার। 2 মাস কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাড়িতে ফিরেছেন এই ব্যক্তি। কিন্তু শুধু বাড়িতে ফেরা, এখনও পুরোপুরি নিজের শারীরিক সুস্থতা ফিরে পাননি তিনি। বছর 56 প্রবীর কর্মকার পেশায় একজন প্লাম্বার। জলের পাইপলাইন বসানো, কল লাগানো, জলের ট্যাঙ্ক পরিষ্কার করেই সংসার চলে। পরিবারের দাবি 2024-এর জানুয়ারি মাসের পর থেকে নানা অসুস্থতায় ঘরবন্দি তিনি। ঘন ঘন অচৈতন্য হয়ে যাওয়া, জ্বর আসা, খিঁচুনি লেগেই থাকতো। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। গত 8ই এপ্রিল বাড়াবাড়ি হওয়ায় প্রথমে শিশুমঙ্গল হাসপাতাল, পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট আসতেই দেখা যায় প্রবীর কর্মকারের মস্তিষ্কে বাসা বেঁধেছে এককোষী অ্যামিবা। তার প্রেসক্রিপশনেও লেখা রয়েছে অ্যাকান্থামিবা মেনিনগো এনসেফেলাইটিস। 8ই এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত ভর্তি ছিলেন কলকাতা মেডিকেল কলেজে। 27শে জুন বাড়ি ফিরেছেন, কিন্তু এখনো ভালো করে হাঁটাচলা করতে পারেন না। ডাক্তার সাহেব যখন সব কিছু বললো ওর কোনো কারণে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, ওই কারণে ব্রেনের ওপর অ্যাটাক করছে। যখন তখন সেন্সলেস হয়ে যেত। আমাদের অ্যাম্বুলেন্সের লোক আর আমি দুজনে মিলিয়ে ধরে ট্রেনে তুলে নিয়ে তবে যেতে হতো। জ্বরও আসতো না, এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি, ঠিকমতো এখনও দাঁড়াতে পারছে না, এখনও সময় লাগবে। দেউলটির বাসিন্দা দীপঙ্কর ভৌমিক, পেশায় পোস্টাল এজেন্ট। তার পরিবারের দাবি 2024-এর ডিসেম্বর মাসে হঠাৎই জ্বর আসে, মাথার সামনের অংশে ব্যথা শুরু হয়, তারপর কানে অসহ্য যন্ত্রণা। স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেও লাভ না হওয়ায় আনা হয় এসএসকেএমে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় কোমায় চলে যান তিনি। স্থানান্তরিত করা হয় সিসিইউতে। শেষে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে দেখা যায় মস্তিষ্কে বাসা বেঁধেছে নির্দিষ্ট প্রজাতির অ্যামিবা। প্রায় 8 দিন কোমায় ছিলেন দীপঙ্কর ভৌমিক। মেডিসিন বিভাগের যিনি প্রধান ছিলেন, তিনি এইটা আশঙ্কা করেন যে উনি কোনো রকমভাবে নোংরা জল, পুকুরের নোংরা জল বা কোনো কিছু নোংরা জল উনি চোখ বা মুখে বা নাকে টাচ করিয়েছিলেন। অ্যামিবার ভাইরাসটা সেখানে, অ্যামিবা যেটা ছিল সেটা নাক থেকে বা কান থেকে বা মুখ থেকে বা চোখ থেকে যে কোনো একটা থেকে গেছে। সামনেই মহালয়া। হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা স্মরণ করে শরতের সকালে বুক জলে দাঁড়িয়ে সূর্যকে সাক্ষী রেখে তাঁদের উদ্দেশ্যে করা হয় তর্পণ। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। এই ইনফেকশন কিভাবে ছড়ায়, এটা আসে কিন্তু ওয়ার্ম স্ট্যাগন্যান্ট জল থেকে। সেটা জলাশয় হতে পারে, পুকুর হতে পারে, নদীও হতে পারে। কাজেই সামনে মহালয়া তর্পণের সময় সাবধানে থাকা দরকার। জ্বর, হেডেক এবং অন্যরকম এনকেফেলাইটিস সিমটম হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। সতর্ক কলকাতা পুরসভাও। কলকাতা পুরসভার আমাদের যে জল সরবরাহ যে সিস্টেমটা পলতা থেকে এবং আমাদের টালা থেকে, এখানে যে জলটাকে ব্যাকটেরিয়া ফ্রি যে ফিল্টারেশন করানো হয়, যারা ওভারহেড ট্যাঙ্ক ইউজ করেন তাদের নিয়মিত ওভারহেড ট্যাঙ্কটা পরিষ্কার করাতে হয়। অন্তত 2 মাস 3 মাস অন্তর একবার ওভারহেড ট্যাঙ্ক পরিষ্কার করাতে হয়। তাহলে আমরা এই ধরনের সংক্রামিত রোগ, যা মস্তিষ্কজনিত রোগ, যাতে মৃত্যু অবশ্যম্ভাবী নিশ্চিত হচ্ছে এখন যে কটা পেশেন্ট পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এটা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন সাবধানের মান নেই, তাই সতর্ক থাকুক সবাই। সন্দীপ সরকার, জিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার দুই ডাক্তারবাবুর কাছে যাবো। ডক্টর দুবে, একটা জিনিস জানতে চাইবো যে কেরলে 44টা নদী আছে, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, কিন্তু এই দুটো যে কেরল নিয়ে এত জাতীয় শিরোনামে চলে এসছে, আপনারা যে এই অসুখের স্যাম্পেলটা পাচ্ছেন কেরলের স্যাম্পেলের থেকে সেটা আলাদা কিনা, তাহলে আমাদের পক্ষে নিঃসন্দেহে একটা নিশ্চিন্তির ব্যাপার হবে। সুনন্দা, প্রথমেই যেটা বলি, এই মানে প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ এই সময়। কারণ আমি যে ইনস্টিটিউশনে আছি, IPGMER এর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে, এটা তো সমস্ত পশ্চিমবাংলার ধরুন একটা ইম্পর্টেন্ট রেফারেল সেন্টার। তো আমরা
সমস্ত জেলাগুলোর মেনিনজাইটিসের প্যাটার্ন আমরা এখানে থেকে বুঝতে পারি। এবার আমি নিশ্চিন্ত হওয়ার মতন প্রথম কথা বলবো যে আমাদের ধরুন যেরকম মেনিনজাইটিসের ধরুন 100টা মেনিনজাইটিস আমরা দেখছি, মেনিঙ্গো এনকেফ্যালাইটিস, মেনিনজাস মানে ব্রেনের বাইরের কাভারটা, আর এনকেফ্যালাইটিস মানে ব্রেনের ভেতরটা, একসাথে আমরা মেনিঙ্গো এনকেফ্যালাইটিস বলি। ধরুন 100টা মেনিঙ্গো এনকেফ্যালাইটিস দেখছি, আমি বলছি একটাও ব্রেন ইটিং অ্যামিবা নয়, তার কারণ একদমই আলাদা, কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া। সুতরাং হয়তো রেশিও ধরলে আমার দেখা যাবে যে 250-300 মেনিঙ্গো এনকেফ্যালাইটিস, এমনি মেনিঙ্গো এনকেফ্যালাইটিস রেয়ার, তার মধ্যে 250-300 জনের মধ্যে একজনের হলেও হতে পারে। আরেকটা যেটা সবচেয়ে বড় আশার কথা, যে আমরা এখনো অবধি যে 26টা কেস আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে ডকুমেন্ট করতে পেরেছি, একটাও আমরা নেগলেরিয়া পাইনি। আমরা পেয়েছি ওই যে এইখানে যেহেতু আপনি 26 সংখ্যাটা বললেন, সেই 26 জনের মধ্যে কতজনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে কিন্তু একটা মেজর মানে যে মর্টালিটিটা দেখাচ্ছে যে এতজনের মৃত্যু হচ্ছে, আমাদের রাজ্যে কিন্তু এরকম নয়। কারণ আমাদের যে স্ট্রেনটা আমরা পাচ্ছি এই অ্যামিবার, সেটা হচ্ছে অ্যাকান্থোমিবা। অ্যাকান্থোমিবাটাও এই ফ্রি লিভিং অ্যামিবা গ্রুপেই পড়ে, মানে এরা ফ্রিলি বাঁচতে পারে নিজেদের মতন করে, তো সেই জন্যই ফ্রি লিভিং অ্যামিবা। তো এই যে জায়গাটা, এরা অ্যাকান্থোমিবা মানে এদের অ্যাকান্থোস কথাটার অর্থ হচ্ছে স্পাইক, মানে এরা স্পাইক দিয়ে, এবং এদের রুট অফ এন্ট্রি আলাদা দাদা, এদের রুট অফ এন্ট্রি হচ্ছে লাং। আচ্ছা, একদমই আলাদা রুট অফ এন্ট্রি। এটা খুবই স্বস্তির কথা যে কেরলের অ্যামিবা এবং পশ্চিমবঙ্গের অ্যামিবা এক্ষেত্রে আপনারা যেটা পেয়েছেন সেটা আলাদা। একদম। আমি ডক্টর রায়ের কাছে যাব। ডক্টর রায়, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে শেষ ইনফ্যাক্ট একাধিক দিন ওই পিক কোভিডে আপনার সঙ্গে আমার এইভাবেই কথা হতো। আমি বলছি যে এখন একটা বাঙালি এবং সম্ভবত ভারতের অন্য প্রদেশেও একটা প্রবণতা হচ্ছে যে যত দোষ কোভিড ঘোষ, মানে কোভিডের পরে মোটামুটি সমস্ত ওই পোস্ট কোভিড কমপ্লেক্সিটিস এবং ওই জটিলতা থেকে হচ্ছে ইত্যাদি। এই অসুখটা এতদিন তো সত্যি আমজনতা আমরা কেউই এটার নাম জানতাম না। তো এটার সঙ্গে সত্যি পরিসংখ্যানে বাড়ার সঙ্গে কোভিডের কোনো সম্পর্ক আছে কিনা, এবং দুই, যেটা আরেকটা চিকিৎসক হিসেবে প্রত্যেকে আপনার কাছে জানতে চাইব, যে ধরুন এই মাথার যন্ত্রণা, বমি, জ্বরজারি, এগুলো তো সাধারণ ভাইরাল ফিভারেও হয়, তাহলে এইটা সাধারণ নয়, এই অসাধারণ বা টেস্ট করা দরকার অসাধারণ কি না, এইটা একজন সাধারণ রোগী বুঝবেন কি করে? প্রথম কথা হচ্ছে যে সেকেন্ড প্রশ্নটা আগে বলি, যে অসাধারণ হচ্ছে যদি দেখুন কনসাসনেস ব্লান্টেড হয়ে যায়, মানে ওরিয়েন্টেশনের সমস্যা হয়, ব্লাড প্রেশার ফল করে, বা ধরুন খিচুনি হয়, এরকম জিনিস ঘটলে তো সে তখন তো আর রুগী চেম্বারে ডাক্তারকে দেখাতে যায় না, বা ওপিডিতে দেখাতে যায় না, সে তখন এমার্জেন্সিতে যায়। মানে রুগী বাড়ির লোক বুঝতে পারে যে এটা কতটা সিরিয়াস, মানে সিরিয়াস যদি হয়ে যায় তাহলে আমাদের এই রোগগুলোর কথা ভাবতে হবে, আদারওয়াইজ কিন্তু নয়। এমনি সাধারণ মাথা ব্যথা, হাঁচি, সর্দি, গা হাত পা ব্যথা, মানে এবং এই সময় গা হাত পা ব্যথা, জ্বর, মাথা ব্যথা, মানে ডেঙ্গু, ম্যালেরিয়া, এইগুলো ভাবাটা বেশি প্রয়োজন এরকম এক্সট্রাঅর্ডিনারি ডায়াগনোসিসের আগে। আর আপনি যেটা বলছেন যে কোভিডের সঙ্গে এটা একটা আমাদের মনে হয়েছে, কারণ কোভিডের আগে আমরা বছরে 1-2জন রুগী পেতাম, কিন্তু কোভিড প্যান্ডেমিক হয়ে যাওয়ার পরে আমরা দেখছি, মানে কোভিডের সময় নয় কিন্তু প্যান্ডেমিক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এটার সঙ্গে শুধু মানুষের সঙ্গে ভাইরাসের রিলেশন বা তার ইমিউনিটি চেঞ্জের রিলেশন আছে কি না, না আমাদের এনভায়রনমেন্ট বেশ কিছুদিন ধরে একটু ভালো এনভায়রনমেন্ট পেয়ে গেছিলো, তার কারণ আমাদের পলিউশন কমে গেছিলো, সেখান থেকে আবার আমরা পলিউশনে ফিরে এসেছি কিনা, এসব অসংখ্য প্রশ্নর কিন্তু আমরা উত্তর খুঁজে পেতে পারি যদি আমরা ডিপলি এটা নিয়ে পড়াশোনা করি এবং গবেষণা করি, যদিও সেটা আমাদের দেশে প্রায় হয় না বললেই চলে। ডক্টর দুবে, ডক্টর রায়, দুজনকে অসংখ্য ধন্যবাদ। এইখানে আমি আরও একবার বলবো যে আবার এই অনুষ্ঠানের উদ্দেশ্য একেবারে স্পেসিফিক উদ্দেশ্য ছিল কিন্তু ভয় দেখানো নয়, ভয় ভাঙানো, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে এই নিয়ে গবেষণা চলছে। ইতিমধ্যেই ডক্টর দুবে বললেন যে স্যাম্পেল ওনারা কেরলে পেয়েছেন তার থেকে পশ্চিমবঙ্গে পাওয়া স্যাম্পেল কিন্তু আলাদা। আবার বলছি, সতর্ক থাকুন, কিন্তু আতঙ্কিত হওয়ার, সামনে দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব, সত্যি কথা বলতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, অন্তত ডাক্তারবাবুরা আমাদের আশ্বস্ত করলেন। আমি দ্রুত পরের প্রতিবেদন, ওই গবেষণাপত্র, ওনাদেরই করা গবেষণাপত্রের উপর ভিত্তি করে যেটা তৈরি করেছি আমরা, দেখুন। কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা।
চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে 16 জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলায়। আমেরিকান একাডেমি অব নিউরোলজি জার্নালে চলতি বছরের 7 এপ্রিল এ নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা মেডিকেল কলেজ, বেসরকারি ল্যাবের স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে, যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে। গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড-19 মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফএলএ বা একান্থাবিবা সম্পর্কিত মেনিনগোএনসেফ্যালাইটিসের সংক্রমণ বেড়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে। দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফএলএর বিপর্যয় ঠেকানো যেতে পারে। প্রথমত দেখুন, অ্যামিবা তো মাটিতে থাকে, জল বাহিত হয়, সেটা শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করছে এই ব্যাপারে আমাদের আরও বেশি স্টাডি করতে হবে। কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে, সেখানে ইনফেকশন করছে, প্রায় 3 থেকে 6 মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে। এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে, এখানে মর্টালিটি অনেক হাই। আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তনের কারণে ইনফেকশনগুলো আমাদের সমাজে বেড়েছে। কেরালে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে 2022-এর অক্টোবর থেকে 2024-এর জুলাই পর্যন্ত এসএসকেএম এবং বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে 10 জন রোগী এসেছেন, যাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন মহিলা। কিন্তু 2024-এর জুলাই থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে 25 হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ মেনিনজাইটিস বা এনকেফালাইটিস যেরকমভাবে প্রেজেন্ট করে, একটা মানুষের জ্বর, দীর্ঘমেয়াদী জ্বর, মাথা ব্যথা, বমি বা চৈতন্য চেতনার কোনো ঘাটতি হচ্ছে, সেন্সোরিয়াম খারাপ হয়ে যাচ্ছে, খিচুনি টাইপের কিছু হলো, তার সাথে একটা পক্ষাঘাতের মতো কোনো ম্যানিফেস্টেশন, এই কমন এনকেফালাইটিস মেনিনজাইটিস লাইক পিকচার নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসছে। সাথে কমন অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্ড না করে, কমন কিছু ওষুধে যারা রেসপন্স করা উচিত ছিল ইনিশিয়ালি তারা যদি না করে, তখন আমরা ভাবছি যে এটা অ্যামিবা হতে পারে। ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত 14 জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এসএসকেএম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে 25 জন রোগী এসেছেন। তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। কমন যেগুলো আমরা জানতাম, সুইমিং পুলে প্রপার ক্লিনিং বা স্টেরিলাইজেশন এগুলো করে রাখা, যারা অথরিটিস তাদের করা উচিত। সেকেন্ডলি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যাতে জল জমে ওই জলটা কেউ যাতে ব্যবহার না করে ওইগুলো দেখা উচিত। প্লাস বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় ভীষণ দরকার। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পুজোর কথা এত হলো, পুজোর আনন্দ নাকি মাটি করে দিতে পারে প্রকৃতি। অন্তত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাই বলছে। পুজোর মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের জন্য ভালো খবর, কিন্তু দক্ষিণবঙ্গে পুজোর একাধিক দিনে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দেখুন, আমরা চাই এই দুর্যোগের মেঘ কেটে যাক। অনেক দিন এখন পুজোর যা সামান্য দেরি আছে তাতে কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাল্টাতেও পারে। কিন্তু আজকে আবহাওয়া দপ্তর যা বলেছে সেটা নিঃসন্দেহে প্রকৃতির মুখ ভার, আর প্রকৃতির মুখ ভার হলে আর সেখানে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে নিঃসন্দেহে সেটা ভালো খবর নয়। এই কালো মেঘ কেটে যাক, এটুকুই আমাদের চাহিদা, এটুকুই আমাদের চাওয়া। কিন্তু ঠিক কী বলছে আবহাওয়া দপ্তর এক্ষুনি দেখাবো। পুজো পণ্ড করতে ধেয়ে আসছে নিম্নচাপ। পুজোর প্রত্যেক দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মহালয়া থেকেই দোসর হতে চলেছে বৃষ্টি। এরপর মাঝে 2 দিন আবহাওয়া মোটামুটি শুকনো থাকলেও গোটা পুজো নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মহালয়ার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে 27শে সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29শে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30শে সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ। এটাই যে 26 থেকে 29 এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে। 30 থেকে 2 এর শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে একটু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও উত্তরবঙ্গের জন্য পুজোয় রয়েছে সুখবর। উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গবাসীর দোসর হতে চলেছে ছাতা, রেনকোট। এর থেকে একমাত্র রক্ষা করতে পারে মা দুর্গা। ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেকেই অভিযোগ করেন যে খবরের মাঝে দীর্ঘ বিরতিতে নাকি খবর দেখা কম হচ্ছে, কিন্তু সত্যি বলতে পেশাদারিত্বের সঙ্গে আপনাদের সামনে খবর নিয়ে আসতে গেলেও বিজ্ঞাপন জরুরি। পৃথিবী জুড়ে এটা বাস্তবতা, কিন্তু আপনাদের কথা ভেবেই আমরা আপনাদের অভিযোগটাকেই একেবারে মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেটাকেই এবার আমরা ভাঙতে চলেছি। বিজ্ঞাপন বিরতির সময়ও দিনের সবথেকে বড় খবরগুলো ফুটেজ সহ আমরা দেখাবো। কোথায় কি হচ্ছে, কোথায় কি হয়েছে তা বিজ্ঞাপনের সময়ও একই রকমভাবে আপনারা দেখতে পারবেন। দেশের মধ্যেই প্রথমবার কোনো নিউজ চ্যানেল এই নতুন পথে হাঁটতে চলেছে। বিজ্ঞাপনের সময়ও দিনের সেরা খবরগুলো আপনাদের সামনে থাকবে এখন থেকে। আর আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ আমাদের পথ চলার সঙ্গী সব সময়। পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নাবার, চলতে চলতে থামার। সামনের বছর বিধানসভা ভোট। ক্ষমতার গজদন্ত মিনারে চাপতে যে যার মতো করে মই বাঁধতে একেবারে উঠে পড়ে লেগেছে সব পক্ষ। কেন্দ্রের প্রকল্প বনাম রাজ্যের প্রকল্পের তরজা তো আছেই, তার সঙ্গে আবার যোগ হয়েছে এসআইআর এবং ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের মতো ইস্যু। বিজেপি চায় ভুয়ো ভোটার ধরতে এ রাজ্যেও এসআইআর হোক, আবার তৃণমূল বলছে এসআইআর আসলে নাকি ঘুর পথে ক্ষমতা দখলের ছক। এখন কে মই বেঁধে ওপরে উঠবে আর কাদের পা হরকাবে সে তো বলবে সময়। তার আগে অ্যানিমেশনের রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।